সেই দিন না এই জন্য তাকে মার খেতে হলো। তো কি হয়েছে, মার খেলে কি ফুলানা বন্ধ করবো নাকি? এ রে, এ কি বলে? সিনহার দিকে তাকিয়ে নাবিলা বলে, আচ্ছা বাদ দাও, এখন বলো কালকে আনিশার কথা তুমি কিভাবে জানলে? এটা তো সিম্পল, আমার ভাই বলেছে আমাকে। তোমরা কি সত্যি সত্যি ভাই আছে? হ্যাঁ আছে তো, দেখতে আমার মতো। প্রথম দেখায় তোমরা তাকে আমাকে ভেবে ভুল করবে। এমন সময় নাবিলে আবার বলে, আমরা ভুল করছি। সব কথা তুমি কেন বলছো সিনহা? তুমি কেন কিছু বলছো না? আমি কি বলবো? ভালোবাসবে না আমাকে? এই প্রশ্নের জবাবে সিনহার কি দেওয়া উচিত সিনহা তা বুঝতে পারছে না। এই ছেলেটা তাকে দিনের পর দিন ভালোবাসার কথা বলে যাচ্ছে। এই ভালোবাসার কথা বলার জন্য তাকে বারবার মার খেতে হচ্ছে। তারপরেও সে এই ভালোবাসা নিয়ে তার কাছে আসছে। তাকে কি ফিরিয়ে দেওয়া উচিত? অন্যদিকে চিরকুট দেওয়া সেই আগমকের আগমন, তাকে রক্ষা করা, তাকে ভালোবাসা। না, আমি তো আগন্তুক দেখি নাই, তাহলে কেন আমি আগন্তুক নিয়ে ভাববো? সিনহা কি হলো, কোথায় হারিয়ে গেলি? সিনহাকে হালকা ধাক্কা দেয় নাবিলা। হ্যাঁ। কি হ্যাঁ হ্যাঁ করছিস? চল তো ক্লাসে যাই। সিনহা আর দাঁড়ালো না, সবাই মিলে ক্লাসরুমের দিকে ছুটলো। এই দাঁড়াও, এই নাও চিরকুটটা, তোমাদের ভাইয়াকে দিবে, আর এই চকলেটগুলো তোমরা রাখো। ছেলে মেয়ে দুইটা চিরকুটটা নিয়ে চলে যায়। সিনহা ফুলগুলো রেখে চিরকুটটা ফেলে দেয়। এই চিরকুট তার আর প্রয়োজন নেই। তিন বান্ধবী মাঠে বসে আড্ডা দিচ্ছে। প্রতিদিনের ন্যায় আজকেও ইমরান এসে একটা গোলাপ সিনহার দিকে বাড়িয়ে দেয়। সিনহা ইমরানের হাত থেকে গোলাপটা নিয়ে নিজের ব্যাগ থেকে গোলাপগুলো বের করে সবাইকে অবাক করে দিয়ে ইমরানের সামনে হাঁটু গেড়ে বসে গোলাপগুলো ইমরানের দিকে বাড়িয়ে দেয়। প্রতিদিন তো তুমি দাও, আজ না হয় আমিও দিলাম। আমার ফুলগুলো কি গ্রহণ করবে? ইমরান অবাক হয়ে একবার সিনহার দিকে আরেকবার সিনহার হাতের দিকে তাকায়। কি হলো, গ্রহণ করবে না? ভালোবাসো আমাকে? ভালোবাসি না, কিন্তু ভালোবাসবো তোমাকে। এটা হলেও চলবে। হাত ধরে উঠাও আমাকে। ইমরান সিনহার হাত থেকে ফুলগুলো নেয়। ইমরান সিনহার হাত ধরে সিনহাকে নিচ থেকে উঠায়। এই দৃশ্য দেখে নাবিলা হেসে ছিটি মারে। নাবিলার সাথে আনিশাও যোগ দেয়। আমার আজকে অনেক খুশি লাগতেছে রে। আর দুই বান্ধবী রিলেশনশিপে চিপায় পড়ে গেছে। এবার দুই বান্ধবী ট্রিটের ব্যবস্থা কর। নাবিল এসে নাবিলাকে কথা দিয়ে খোঁচা মারে। লজ্জাশরম কিছুই নাই, বান্ধবীরা রিলেশন করে আর নিজে সিঙ্গেল থেকে ট্রিট খুঁজি। ওই পাগল বেটাকে? তুই ছাড়া আর কেউ না। আর তুমি আমাকে সিঙ্গেল বলে খোঁচা দিচ্ছ? তুমি নিজে কি আমি তো ইচ্ছা করলেই প্রেম করতে পারি, কিন্তু করি না। প্রেম করার সময় আমার কাছে নাই। ঢং দেখে বাঁচি না। বাঁচতে কে বলছে? মরে যাও। এরেই নাবিল্লা, হুশ কইরা কথা কইয়া দিলাম। আনিশা এসে নাবিলার চারপাশে ঘুরে ঘুরে নাবিলার দিকে তাকায়। কি হয়েছে? এইভাবে চরকির মতো ঘুরপাক খাচ্ছিস কেন? তোকে দেখতেছি তুই নাবিলের সাথে এইভাবে ঝগড়া করতেছিস কেন? কান্না নাকি তুই? হ্যাঁ, আমি ঝগড়া করতেছি নাকি ওই নাবিল্লা? আচ্ছা, এবার আমরা ঝগড়া থামিয়ে ক্লাসে যাই। আয়ুষ কথাটা বলতেই আনিশা তাগাদা দেয় যাওয়ার জন্য। চল। সময় মতো ঘোরাচ্ছে। ইমরানের প্রতি সিনহার ভালোবাসার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। এমন একটা সহজ সরল ছেলেকে ভালো না বেশি থাকা যায় না, সেটা সিনহা খুব করে টের পাচ্ছে। তার উপর ছেলেটাও তাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। যেখানে ভালোবাসাটাই আসল, সেখানে চেহারার রঙে কি আসে যায়। 2 দিন পর ভার্সিটিতে সিনহা ইমরান বসে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে কেউ একজন তাদের সামনে এসে দাঁড়ায়। দুজনে মাথা তুলে তাকাতেই দেখে জিসান। শুধু জিসান না, জিসানের পিছন পিছন আরো কয়েকটা ছেলে। সিনহা জিসানকে দেখে বলে ওঠে, কি হয়েছে, কোনো সমস্যা? জিসান সিনহার কথার জবাব না দিয়ে ইমরানের টি শার্টের কলার ধরে টেনে ইমরানকে নিচ থেকে সোজা করে দাঁড় করায়। আরে কি হচ্ছে কি? জিসান, ওর কলার ধরছিস কেন? ওর ভাই নাকি, ও আমাকে সেদিন অনেক মারছে, তার প্রতিশোধ আমি ওর উপর দিয়ে নেব। এই কথা বলেই জিসান দেরি করে না এক ঘুষি বসিয়ে দেয় ইমরানের থুতনি বরাবর।
ইমরান, সিনহা চিল্লিয়ে ওঠে। এতক্ষণে আয়ুষ, নাবিল সহ বাকিরাও এসে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। জিসান আরেকটা ঘুষি মারতে গেলে আয়ুষ জিসানের হাত ধরে ফেলে। আর একটা থাপ্পড় মেরেছিস তো সেদিনের বদলাটা তোর উপর থেকে নিয়ে নিব। তাই প্রতিশোধ নিবি? এই মারো সবাইকে। আমার জন্য আজকে তোমাদের এই অবস্থা হলো, আমি দুঃখিত। আর ইয়ার তুই তো এখন আমাদের বন্ধু, আর বন্ধুর জন্য একটু তো হবে, ব্যাপার না। সিনহা ইমরানের সামনে এসে গালে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খেয়ে ইমরান অবাক নয়নে সিনহার দিকে তাকিয়ে আছে। বাকি সবাই সিনহার এমন কাজে হতবাক। সিনহা থাপ্পড় কেন মারলো? ইমরান গালে হাত দিয়ে চুপটি করে দাঁড়িয়ে সিনহার কথাগুলো শুনছে। থুতনি থেকে রক্ত পড়ছে। নাবিলা সিনহাকে বলে, আরে ইয়ার, সবাই একরকম হয় না, এখানে ওর কি দোষ? এখন কথা না বলে ওদেরকে পাশের ভার্সিটিতে নিয়ে চল, ব্যান্ডেজ করতে হবে। আনিশার সাথে নাবিলাও মাথা নাড়ায়। ইমরান সবার আগে ভার্সিটি থেকে বের হয়ে যায়। সবাই ভাবলো হয়তো ফার্মেসির দিকে যাচ্ছে, কিন্তু ফার্মেসিতে গিয়ে ইমরানকে দেখতে পায় না। ইমরান ফোন ইউজ করে না, যার কারণে ফোন দিয়েও খোঁজ নিতে পারলো না। পরের দিন সিনহা রিকশায় করে ভার্সিটিতে যাচ্ছে। এমন সময় একটা গাড়ি এসে রিকশার সামনে দাঁড়ায়। গাড়ি থেকে একজন মুখোশ পরা লোক বের হয়ে কথাবার্তা ছাড়াই সিনহার হাত ধরে সিনহাকে রিকশা থেকে নামিয়ে গাড়িতে তুলে। সিনহা চিৎকার করলেও শুনে না, গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে চলে যায়। সিনহার সামনে জিসান সহ তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। সবাইকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। সিনহা অবাক হয়ে তাকিয়ে আছে। এটা এখানে কেন? মুখোশ পরা লোকটা এসে একটা চেয়ারে বসে। লোকটাকে দেখে সিনহা বলে ওঠে, কে আপনি? আমাকে ধরে আনলেন কেন? মুখোশের ভেতরে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। লোকটা তার পকেট থেকে কিছু একটা বের করে সিনহার দিকে বাড়িয়ে দেয়। সিনহা তাকিয়ে দেখে তার চিরকুটটা, যেটা গতকাল সে ছোট্ট মেয়েটাকে দিয়েছে সে আগন্তুককে দেওয়ার জন্য। সিনহার চোখ বড়সড় হয়ে যায়। সে অবাক হয়ে তাকিয়ে থাকে লোকটার দিকে। কে আপনি? আর এই চিরকুটটা আপনার কাছে এলো কিভাবে? সিনহার কথা শুনে লোকটা হেসে ওঠে। লোকটার হাসি শুনে সিনহা ভ্রু কুঁচকায়। সে হাসির কি বলল? লোকটা হাসছে কেন? কি হলো, হাসছেন কেন? কে আপনি? যার জন্য চিঠিটা লেখা হয়েছিল, চিঠিটা তার কাছেই আছে। মানে কি বলছেন? আপনিই সেই ব্যক্তি যে আমাকে ফুল চকলেট চিরকুট দিতেন? লোকটা চুপ করে আছে। লোকটা চুপ করে থাকাই বলে দিচ্ছে এইসব কিছুর পিছনে এই লোকটাই ছিল। আমি কি জানলে তুমি বিশ্বাস করবে না? কে আপনি বলুন তো? আর আপনি আমাকে এখানে ধরে এনেছেন কেন? কেন বিশ্বাস করব না? বিশ্বাস না করার মতো কি এমন আছে আপনার মধ্যে? মুখোশটা সরান, আমি আপনাকে দেখতে চাই। ওকে। লোকটা হাত দিয়ে মুখ থেকে মুখোশটা খুলে মুখোশের আড়াল থেকে নিজেকে বের করে আনে। লোকটার চেহারায় আলো এসে পড়তেই সিনহা তাকিয়ে হতভম্ব হয়ে যায়। বিদ্যুতের শক লাগার মতো সে শটাং হয়ে যায়। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তার সামনে ইমরান দাঁড়িয়ে আছে। সে বোকা শোকা খ্যাত ছেলেটা। তুমি? হ্যাঁ আমি। ভাবছিলাম একদিন না একদিন তো তোমাকে জানতেই হতো, সেটা আজকে হলে বন্ধ হয় না। সিনহার এখন কি রিয়াকশন দেওয়া উচিত সিনহা বুঝতে পারছে না। তার সাথে ইমরান এভাবে গেম খেললো, একবার আগন্তুক হয়ে আরেকবার খ্যাত ছেলে সে যে তাকে নিয়ে খেললো। এখন দেখছি সে একটা মাফিয়া গুন্ডা। খ্যাত ছেলে হয়ে আমার পেছনে ঘুরো, আগন্তুক হয়ে ভালোবাসার চিরকুট পাঠানো, এইসবের মানে কি? এত রূপ কেন? আবার একটা মাফিয়া গুন্ডা যে কিনা মানুষ মারে। বসে বলি, তুমিও বসো। ইমরান একটা চেয়ার টেনে বসলো। মাফিয়া গুন্ডা ওইটাই আমার আসল রূপ, আসল কাজ। সহজ সরল বোকা, খ্যাত ভ্যাবলাকান্ত, তোমরা যাই বলো, ওইটা ছিল আমার নকল রূপ। সবসময় তো আর মাফিয়াদের মতো চলা যায় না, যে কোনো সময় হামলা হতে পারে আমার উপর, যার কারণে এভাবে সেজে থাকা। আর চিরকুটের ব্যাপারটা? ওইটা তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তুই যদি খ্যাত হ্যাবলাকান্ত হাহা ছেলেটাকে পছন্দ না করো, ভালো না বাসো, তাহলে এইভাবেই তোমাকে পটানোর চেষ্টা করেছি। আই থিঙ্ক তুমি পটেও গিয়েছিলে।
এবার আমি বলি, তোমাকে ভালোবাসার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে তোমার সত্যিকারের পরিচয় জানার পর মনে হয় না আমি আর তোমাকে ভালোবাসতে পারবো। যা, কি বলে, ভালোবাসবে না আমাকে? ইমরান তার নিজের চেয়ার থেকে উঠে এসে সিনহার চেয়ারে দুই পাশে সিনহার দিকে ঝুঁকে দাঁড়ায়। কি সমস্যা? সিনহা আমাকে ভালোবাসবে না? না। আরেকদিকে তাকিয়ে বলে, ভালো না বেশে যাবি কই? মেলা থেকে কিনে আনছি, মেয়ে পটানোর বই। হা হা। ইমরান হেসে নিজের চেয়ারে এসে বসে। আচ্ছা, এই জিসানরে কি করবো তুই বলো তো? ওর জন্য সিনহা আমাকে থাপ্পড় মেরেছে, ওকে তো একটা উচিত শাস্তি দিতেই হবে। ওকে, যা ইচ্ছা করতে মন চায় করো, আমাকে যেতে দাও, আমি যাই। ওকে চলো। তুমি কোথায় যাও? তোমাকে কেন বলবো? বলতে হবে না। সিনহা রুম থেকে বের হয়ে হাঁটা ধরলো। ইমরানও পিছন পিছন রুম থেকে বের হয়ে আসলো। সিনহা রাস্তায় উঠে একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বসলো। ইমরান দৌড়ে এসে লাফ দিয়ে রিক্সার উপর উঠে বসে। আরে আরে, এইসব কি? কোন সব? রিক্সায় উঠলে কেন? নামো। তোমার সাথে যাব। আমার সাথে কেন যাবে? আজব। বেশি বাড়াবাড়ি করবা না, হলে আবার তুলে নিয়ে ঘরবন্দি করে রাখবো। আমার বান্ধবীর ভাই পুলিশের চাকরি করে, আমি কিন্তু তোমার নামে মামলা করব বলে দিলাম। সিনহা আমাকে পুলিশের ভয় দেখায়, বাপ্পা দেখা যাবে তুমি আমার নামে মামলা করে কিভাবে বাঁচো। ওই মামা, তুমি রিক্সা চালাও, দাঁড়িয়ে আছো কেন? রিক্সাওয়ালা মামা ইমরানের কথা শুনে রিক্সা চালানো শুরু করে। ইমরান এক হাত দিয়ে সিনহার বাহুতে হাত দিতেই সিনহা রাগী চোখে তাকায়। ইমরান তা দেখে হাসি দিয়ে হাত সরিয়ে ফেলে। রিক্সা থামে ভার্সিটির গেটে। সিনহা রিক্সা থেকে নেমে গফাগফ হাঁটা শুরু করলো। ওই সিনহা, কোথায় যাও? রিক্সা ভাড়া কে দিবে? সিনহা ইমরানের কথা শুনে রিক্সার কাছে ফিরে আসে। নিজের ব্যাগ থেকে টাকা বের করে রিক্সাওয়ালাকে দেয় আর ইমরানের দিকে তাকিয়ে বলে, কিপটা একটা। ইমরান হেসে সিনহার পাশে হাঁটা শুরু করে। নাবিলা আনিশা এক ক্লাস শেষ করে মাত্র বের হয়। এই সময় সিনহা ইমরানকে এক সময় দেখে নাবিলা সিনহাকে পাঞ্চ মারা শুরু করে। দেখ আনিশা, দেখ, আমাদের সিনহা রানী ভালোবাসতে না বাসতেই আমাদের ভুলে যাচ্ছে। এখন সারাক্ষণ আঠার মতো তার ইমরানের সাথে লেগে থাকে। এই নাবিলা, একদম তোর এসব ঢঙের কথা বলবি না। চাপ বাবা, যা দেখতেছি তাই তো বলতেছি, ঢঙের কথা কখন বললাম? আমি কোন দুঃখে ওর সাথে আঠার মতো লেগে থাকতে যাব? ও সকালে আমারই কিডন্যাপ করে নিয়ে গেছিল, এখন ছাড়ছে, তাই এখন আমি ভার্সিটিতে আসলাম। সিনহার কথা শুনে নাবিলা আনিশা একে অপরের দিকে তাকায়। তারপর দুজনেই উচ্চস্বরে হেসে ওঠে। দুজনে হেসে ওঠায় সিনহা অবাক হয়ে তাদের জিজ্ঞাসা করে, হাসছিস কেন? আমি হাসির কি বললাম? তুই তো হাসির কথাই বললি। ও তোকে কিডন্যাপ করবে ভাবা যায়? কেন ভাবা যাবে না? ওর পরিচয় জানিস তোরা? এর কোনো ভাইটাই কিছুই নাই। এই ইমরানই সেই মাফিয়া গুন্ডাটা, যাকে আমরা শপিং মলে মানুষ মারতে দেখেছি। এখন বোকা শোকা যে চেহারাটা দেখছিস না, এটাই হচ্ছে ওর নকল রূপ। আনিশা এসে সিনহার কপালে হাত দিয়ে দেখে সিনহার জ্বর কিছু এসেছে কিনা। নাবিলা, এই মেয়ে এসব কি উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে? আমিও বুঝতেছি না এসব কি বলে। কি ভাই ইমরান মার নামে এসব কি বলে? এইসব কি সিনহা? তুমি আমার সামনে আমার নামে ওদের কাছে আজে বাজে এইসব কি বকছো? আমি তো কিছুই বুঝতেছি না। ইমরানের কথা শুনে সিনহা আকাশ থেকে পড়ে। এ কি বলছে এখন? সব অস্বীকার করতেছে। ওই, তুই এমন ভাব করছিস যেন তুই একটা হাবলা। ওদের সামনে সাজা সাজা হচ্ছে, গুন্ডা মাফিয়া একটা। কে রে সিনহা, 2 দিন আগেই তোরে ভালোবাসার কথা বললি, আর এখন 2 দিন পর তোর কি হলো? ওর সাথে এমন করছিস কেন? সিনহার কথা শুনে ইমরান সিনহার দিকে তেড়ে আসে। ওই, তোরে ভালোবাসতেই হবে, ভালোবাসবি না কেন? 100 বার ভালোবাসতে হবে। দেখ নাবিলা, দেখ আনিশা, এই বোকা শোকা ইমরানের রূপ দেখ। সিনহার কথা শুনে আনিশা বলল, ঠিক আছে, তোর সাথে এমনই হওয়া উচিত। একবার বলবি ভালোবাসি, একবার বলবি ভালোবাসি না, মগের মুলুক পাইছস? এসব কি? তোরা দুইটা যে ওর পক্ষ নিয়ে কথা বলছিস? আমরা কারো পক্ষ নিতেছি না, উচিত কথাটাই বলতেছি। আচ্ছা বাদ দে তো, চল ক্যান্টিনে যাই। চলো। তুমি কোথায় যাও? তুমি তোমার পথ দেখো।
সিনহার কথা কানে না নিয়ে ইমরান সিনহার পিছন পিছন চলল। সিনহার রাগী চোখে নেট দিকে তাকালে ইমরান সিনহাকে সফিয়ে বলে, আমার সাথে একদম ঢং করবা না, না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে। এখনো কিন্তু তোমার সাথে সুন্দর করেই কথা বলতেছি। কি রে, দুইজনে ফিসফিস করে কিসের প্রলাপ করছিস? কিছু না। ক্যান্টিনের আড্ডায় জিসান, নাবিল ও যোগ দিল। ইমরান যে মাফিও এটা সিনহা কাউকে বিশ্বাস করাতে পারছে না। আর ইমরানও এখানে এমন ভাব ধরে আছে যেন সে কিছুই জানে না। খোকা একটা। ওই আমার না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, চল না কোথাও থেকে একটা ট্রিপ দিয়ে আসি। আনিসের সাথে নাবিলাও তাল মিলাই। আমিও তাই চাই, সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। আয়ুষ বলে, কোথায় যেতে চাও তোমরা? আমার সমুদ্র ভালো লাগে, কক্সবাজার যেতে চাই। আমার কোনো আপত্তি নেই। সবাই কক্সবাজার যেতে রাজি হলো। সবাই ঠিক করলো আগামী শুক্রবারই রওনা দিবে রাতে। আনিশা একবার বারান্দায় আসবে? এখন কেন? আসো তো, বেশি কথা বলো কেন? আচ্ছা আসতেছি। আনিশা ফোন কানে নিয়েই বারান্দায় আসে। নিচে তাকাতেই দেখে আয়ুষ হাসি মুখে রাস্তায় দাঁড়িয়ে আছে। তুমি এই সময় এখানে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। পাগল একটা, তাই বলে এত রাতে চলে আসবে? নিচে নামো তো, তোমাকে নিয়ে এই নির্জন রাস্তায় হাঁটতে ইচ্ছে করছে। পাগল, ভাইয়াকে কি বলবো? তোমার ভাইকে কেন বলবে? ভাইকে না বললে চলে আসো চুরি করে, তুমি করবা মজা দাদা। আচ্ছা অপেক্ষা করো, আসতেছি। আনিশা চুপি সারি সবার চোখে ফাঁকি দিয়ে নিচে নেমে দৌড়ে এসে আয়ুষের বুকে ঝাঁপিয়ে পড়ে। আয়ুষ শেষে আনিশাকে নিজের বুকে জড়িয়ে নেয়। বাহ আনিশা, হঠাৎ কি হলো যে আমাকে জড়িয়ে ধরলে? তোমাকে জড়িয়ে ধরতেই পারি, ওকে? তার জন্য কোনো কারণ লাগবে না আমার। তাহলে তো আমিও। তুমি কি মানে জড়িয়ে ধরতে পারি, ওই আর কি। না, আমার মনে হচ্ছে তুমি অন্য কিছু মেন করছো। আরে না, অন্য কিছু আর কি মনে করব। না করলেই ভালো। চলো এবার হাঁটা যাক। আয়ুষ আনিশার এক হাত নিজের এক ঢের মুঠোয় নিয়ে নেয়। দুজনে হেসে হাঁটা শুরু করলো। নির্জন রাতে হিম শীতল ঠান্ডা বাতাস জনের শরীর ছুঁয়ে দিচ্ছে। এই যেন এক অন্যরকম অনুভূতি, ভালো লাগা। আনিশা হঠাৎ করে দাঁড়িয়ে নিজের পা থেকে জুতা জোড়া খুলে ফেলে। জুতো জোড়া ধরো, আমি খালি পায়ে হাঁটবো। দাও। আয়ুষ এক হাতে আনিশার জুতা জোড়া ধরলো, অন্য হাতে আনিশার হাত। দুজনে অবিরাম হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে দুজনে অনেক দূর চলে আসে। সামনে কয়েকটা লোক দেখা যাচ্ছে। আনিশা তা দেখে আয়ুষকে বলল, চলো ফিরে যাই, আর সামনে যাওয়া ঠিক হবে না। আয়ুষের নজরেও লোকগুলো পড়ে, তাই সে কথা না বাড়িয়ে আনিশার কথায় সায় দেয়। তারা পিছনে ফিরে হাঁটা ধরবে, এমন সময় পিছন থেকে বলে উঠল, এই যে কই যায়নি। দাঁড়াবে না, চলো আমরা চাই। লোকগুলো ভালো মনে হচ্ছে না। আনিশার কথার মাঝেই লোকগুলো এসে আয়ুষ আনিশার সামনে এসে দাঁড়ায়। আনিশা ভয়ে আয়ুষের এক হাত শক্ত করে চেপে ধরে। কি চাই? সামনে এসে দাঁড়ালে কেন? সামনে এসে দাঁড়াইছি, নিশ্চয়ই কিছু চাই। না দোস্ত, কিছু না, অনেক কিছুই চাই। মানে কি? পথ আটকে দাঁড়িয়ে কি সব আবোল তাবোল বলছেন? দেখি পথ ছাড়। তার মধ্যেই ওস্তাদ টাইপের ছেলেটা কেটের পিছন থেকে একটা ছুরি বের করে। তা খেয়ে ভয় আনিশার গলা শুকিয়ে যায়। ওস্তাদ টিপের ছেলেটা ছুরিতে আঙুল দিয়ে স্লাইড করে থা বলা শুরু করে। এত পেশাল না পেরে আসল কথায় আসি। তোদের কাছে যা আছে ভালো ছেলে মেয়ের মতো সব কিছু আমাদের দিয়ে দে। টাকা, ঘড়ি, মোবাইল যা আছে সব দিবি। আর দিতে না চাইলে এই ছুরিটা তোর পেটে ঢুকিয়ে মেয়েটাকে খেয়ে ছেড়ে দিব। ছেলেটার কথা শেষ হতে না হতেই আয়ুষ রেগে ছেলেটার থুতনি বরাবর এক ঘুষি বসিয়ে দেয়। শালা একদম মেরে ফেলবো ওর নামে খারাপ কোনো ইঙ্গিত করলে। ছেলেটা থুতনিতে হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে। রক্ত মুখে নিয়ে সে খেয়ে ফেলে। একটা শয়তানি হাসি দেয়। খুব সুন্দর করে বোঝাচ্ছিলাম, শুনলি না তো? এবার দেখ কি করি।
ছেলেটা এই কথা বলেই হঠাৎ করে এক লাথি মারে আয়ুষের বুকে। আয়ুষ নিচে পড়তেই ছেলেটার সাথে থাকা বাকি ছেলেগুলো এলোপাতাড়ি লাথি মারতে থাকে। আয়ুষ উঠার কোনো সুযোগই পাচ্ছে না। আনিশা দৌড়ে এসে ছেলেগুলোকে ধরতে গেলে ওস্তাদ টাইপের ছেলেটা এসে আনিশাকে ধরে রাস্তায় ফেলে দিয়ে শয়তানি হাসি হাসে। ছেলেটার চাহনি দেখে আনিশা ভয় পেয়ে যায়। ছেলেটা এগিয়ে এসে আনিশার উপর ঝাঁপিয়ে পড়ে। আনিশা আপ্রাণ চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য। এমন সময় রাস্তা দিয়ে একটা গাড়ি আসে। গাড়িকে কয়েকজন লোক নেমে ছেলেগুলোর হাত থেকে মশু রক্ষা করে, আয়ুষকে রক্ষা করে। আর বস টাইপের ছেলেটা এসে নিশার কাছ থেকে ছেলেটাকে ছুটায়। ছেলেটার সাথে থেকে তার পকেট থেকে ছুরি বের করে। বস টাইপের লেটার হাতে একটা টান দেয়। আহ, শালা কি করলি এটা? এই কথা বলে এলোপাথারি লাথি দেওয়া শুরু করে। ছেলেগুলো মার খেয়ে দৌড়ে আনিশা আয়ুষ এতক্ষণে খেয়াল করে দেখে এইটা ইমরানের ভাই। আনিশা এগিয়ে এসে দেখে আপনি? অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি না থাকলে আজকে যে কি হতো। কিছু তো হয় নাই, সো নো টেনশন। এখন যাও, বাসায় যাও। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার কাজ তো রাতেই থাকে। কি কাজ করেন আপনি? মানুষ মারি, হাহা, হাসি। আনিশা হঠাৎ খেয়াল করে লোকটার হাত থেকে রক্ত পড়ছে। আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। ব্যাপার না, ব্যান্ডেজ করে নিব। লোকটা কথা না বাড়িয়ে চলে গেল। আয়ুষ আনিশাও বাসায় চলে আসে। ভার্সিটিতে আনিশা ইমরানের হাতের দিকে তাকিয়ে আছে। গতকালকে রাতে ইমরানের ভাই যেখানে আঘাত খেয়েছে ঠিক সেখানে ইমরানের হাতে ব্যান্ডেজ করা। তোমার হাতে কি হয়েছে? জানি না। জানি না মানে? তোমার হাতে ব্যান্ডেজ করা কিভাবে কেটেছে সেটা তুমি জানো না? সেরকম। আয়ুষের মনেও সন্দেহ জেগেছে, আসলেই সেম জায়গায় কিভাবে কাটা যায়। সিনহা রানী, তোমার জন্য। সিনহা ইমরানের হাত থেকে ফুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তোমার ফুল আমার লাগবে না গুন্ডা। নাবিলা সিনহাকে একটা ধাক্কা মারে। এত গুন্ডা গুন্ডা করছিস কেন? তোমার সমস্যা কি? এত টান লাগে কেন? লে হালুয়া, আমার দোলা ভাই টান তো লাগাটাই স্বাভাবিক। স্বাভাবিক? তোমার বাপের আবার কয়টা মাইয়া? তোমার বাবা কি আবার অন্য কোনো জায়গায় বিয়ে করছে নাকি? এই নাবিল্লা, উল্টা পাল্টা কথা কবি না, নইলে ঠুসা মেরে তোকে নাক বোচা করে দিব। আমি সিনহার কথা বলছি। ও, আগে বলবা তো। ও, আগে বলবা তো। বলতে হবে কেন, বুঝিস না গাধা একটা? এরা ঝগড়া করুক, আমরা যাই, চলো। আয়ুষ আনিশার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ইমরানও তা দেখে সিনহার কাছে আসতেই একদম হাত ধরার চেষ্টা করবা না। হাত আমি ধরবই, টেনে নিয়ে যাবই। ইমরান খপ করে সিনহার হাত ধরে টেনে নিয়ে চলল। সিনহাও ইচ্ছা মতো বকা শুরু করলো। আজ শুক্রবার, তাদের কক্সবাজার যাওয়ার সময়। সবাই বাস স্ট্যান্ডে এসে হাজির। এক এক করে বসে আছে সবাই। এক এক করে সবাই বাসে উঠছে। সবার সামনে সিটে আয়ুষ আনিশা বসে। সিনহা এসেই নাবিলার পাশের সিটে এসে বসে। ইমরান বাসে উঠেই দেখে সিনহা নাবিলার পাশে বসে আছে। নাবিলা, উঠে ওই সিটে যাও তো। কেন যাবে? নাবিলাকে বলছি, তোমাকে বলি নাই তুই মাঝখান দিয়ে নাক গলাচ্ছ কেন? নাবিলা উঠতে চাইলে সিনহা হাত ধরবো বসিয়ে দেয়। নাবিলা তুই উঠবি না, বসে থাক। নাবিলা প্লিজ বইন, উঠো। নাবিলা সিনহার হাত সরিয়ে সিট থেকে উঠে আসে। ইমরান সিনহাকে ধাক্কা দিয়ে জানালার পাশের সিটে বসিয়ে দেয়। নিজে পাশের সিটে বসে। অসহ্য গুন্ডা একটা। ওই সিনহা রানী বারবার আমাকে গুন্ডা বলছো কেন? তোমার সাথে আমি কি গুন্ডামিটা করলাম শুনি? কিডন্যাপ করে জিজ্ঞেস করছে কি গুন্ডামি করছে। কিডন্যাপ করছি, অন্য কিছু তো আর করি নাই। সিনহা ইমরানের ডান পাশের সিটে নাবিলা বসে। বাসের ভিতর মধ্যবয়সী দুজন চাচা চাচি উঠে। চাচা টাইপের লোকটা এসে নাবিলকে বলে, ভাতিজা ভাতিজি, তোমরা দুজনে এই চাচাকে সম্মান করিয়া পিছনের সিটে যাইয়া বসো। চাচা, আপনি কেডা? কোথায় থেকে এলেন? আর এই লুঙ্গি পরে কোথায় যান? কক্সবাজার যাচ্ছি, এবার পেছনে যাও। লুঙ্গি পরে কক্সবাজার যাচ্ছেন? প্যান্ট ছিল না?
আমি লুঙ্গি পরে যাই নাকি হাফ প্যান্ট পরে যাই সেটা তোমাকে বলতে হবে? এত কথা না বলে পেছনে গিয়ে বসো। চাচার সাথে একদম বেয়াদবি করবে না। দেখো সোহাগী বেগম, পোলাটা সম্মান দিতেছে না, কেমনটা লাগে কও তো? পোলাটা তো ঠিকই কইছে, ওর সিট তো এইটাই, ও নিজের সিট ছেড়ে উঠবে কেন? তুমি পিছনে এসে বসো। চাচি পিছনে ছিটে গিয়ে বসে। চাচাও নাবিলের দিকে চোখ গরম করে তাকিয়ে পিছনে ছিটে বসে। শুধু তোমারে ভালোবাসি দেখা আজকে আমারে পেছনে বসতে হলো, না হলে পোলাডারে খাইছিলাম আজকে। হয়েছে, চুপ থাকো। ইমরান সিনহার সাথে দুষ্টুমি করে সিনহাকে জ্বালাই মারছিল। সিনহা না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। আমি কিন্তু এবার উঠে চলে যাব বলে দিলাম। ইমরান কিছু বলতে যাবে তার আগেই চাচা নিজের সিট ছেড়ে উঠে এসে ইমরানের পাশে এসে দাঁড়ায়। ইমরান চাচার দিকে তাকাতেই চাচার চোখ নাচিয়ে ইশারায় বুঝিয়ে কি সমস্যা। কি চাচা? ভাতিজা, অনেকক্ষণ থেকে দেখছি তুমি মায়াডারে ডিস্টার্ব করতেছো, ব্যাপার কি? এই চাচা থাকতে তুমি বাসে উঠে মেয়ে ডিস্টার্ব করছো, তোমার তো সাহস কম না? চাচা একটু কানে কানে শুনেন। কি কথা যে কানে কানে শুনতে হবে? আহা শোনেন না। আচ্ছা কও। ইমরান চাচার কানে কিছু কথা বলল, যা শুনে চাচা কাশি দিয়ে নিচের ছিটে গিয়ে বসে পড়ে। সিনহা আহম্মুকের মতো চাচা চলে যাও দেখে। কি বললে চাচাকে? বলছি তুমি আমার বউ, তারপর বলছি থাক, ওটা না শুনলেও চলবে, শুনে সহ্য করতে পারবে না। নাবিল নিজের ছিট থেকে বলে ওঠে, ব্রো, বুঝতে পেরেছি, কি সহ্য করার মতো না। সিনহা এদের কাণ্ড দেখে রেগে ইমরানের হাতে জোরে একটা চিমটি দেয়। আহা ওহো, সিনহা চিমটি কেন দিচ্ছ? উল্টাপাল্টা চাচাকে কি বললে? আর আমি তোমার কোন কালের বউ লাগি? কেন? এই কালেরই তো বউ হবে। দেশে পোলার অভাব পড়েছে তো, আমারে তোমার মতো গুন্ডারে বিয়ে করতে হইব। তুমি আমারে বিয়ে করতে হবে না, আমি তোমারে বিয়ে করব। এইদিকে নাবিল হাসতে হাসতে নাবিলার গায়ের উপর এসে পড়ে। নাবিলা তো নাবিলের কাণ্ড দেখে হাঁ হয়ে যায়। ওই নাবিল্লার সমস্যা কি তোরে? আমার আবার কিসের সমস্যা? এইভাবে গায়ের উপর এসে পড়ছিস তো কি হয়েছে? তোর গায়ের উপর পড়লে কি তোর গায়ে ফসকা পড়ে যাবে? আরে ভাই, আজব জিনিস তো তুই। একে তো গায়ের উপর পড়ছিস, তার উপর মুখে বড় বড় কথা বলছিস। কখন বড় বড় কথা বললাম? ছোট ছোট করেই তো বললাম। দেখ নাবিল, চুপ থাক, নালি এক ঘুষি মেরে নাক বোচা করে ফেলবো। নাবিলার কথা শুনে নাবিল তার মুখটা নাবিলার মুখের কাছে নিয়ে যায়। নাবিলা হকচকে উঠে পিছনের দিকে সরে আসে। কি করছিস? এখনো কিছুই করলাম না। নাবিলা তার দুই হাত দিয়ে নাবিলাকে ঠেসে ধরে। নাবিল হেসে সরে আসে। আনিশার হাত আয়েশের নিজের হাতের মুঠোয় নিয়ে রাখে। আনিশা নিজের মাথা আয়েশের কাঁধে রাখে। আনিশার নিজের ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করে আয়েশের হাতে দেয়। ছিড়ো, খাইয়ে দাও। আয়েশ আনিশার হাত থেকে চিপসের প্যাকেট নিয়ে ছিঁড়ে একটা একটা করে আনিশার মুখে দেয়। তুমিও খাও। আমি নিজে হাতে কেন খাবো? শোধবোধ করতে চাও হিংসুটে? আনিশাও প্যাকেট থেকে চিপস নিয়ে আয়েশের মুখে পুরে দেয়। আয়েশ শেষে খাওয়া শুরু করে। সিনহা বসে বসে গান শুনছে আর চিপস খাচ্ছে। ইমরান সিনহার কান থেকে হেডফোনটা খুলে নেয়। সিনহা বিরক্তি নিয়ে ইমরানের দিকে তাকায়। কি সমস্যা? তুমি তো খুব খারাপ একটা মেয়ে, আমাকে পাশে রেখে তুমি একা একা চিপস খাচ্ছ। তো কি করব, চিপস খাবে তুমি? ইমরান সিনহার হাত থেকে চিপসের প্যাকেটটা টান দিয়ে নিজের হাতে নিয়ে নেয়। যেভাবে বলছো যেন আমি চিপস খেতে জানি না, এই দিকে দাও। আরে ইমরান চিপস খাচ্ছে আর সিনহার থেকে হেডফোনটা নিয়ে গান শুনছে। চিপস নিল, হেডফোনটাও নিয়ে নিল, এর সামনে কিছু বের করাও যাবে না দেখছি। চাচা চিপস খাবেন? দেও তো টেস্ট করি। চাচা ইমরানের হাত থেকে চিপসের প্যাকেটটা নিয়ে কয়েকটা চিপস মুখে নেয়। তোমার চিপস শুধু আমি খাই নাই, চাচাও খেয়েছে। আমি কিছু বলি নাই। মনে মনে ঠিকই গালি দিচ্ছ। এতদিনে তোমাকে আমার চিনা হয়ে গেছে যে এই মেয়ে তুমি। ইমরানের কথা শুনে সিনহা রেগে ইমরানের হাতের জোরে একটা চিমটি কাটে। আউচ!
সিনহা বারবার চিমটি দিচ্ছ কেন? ব্যথা পাই না? আরো দিব বেশি কথা বললে। সিনহা জানালা দিয়ে বাইরে তাকায়। ইমরান ও সিনহাকে আর জ্বালায় না। সকাল 10টার দিকে বাস এসে কক্সবাজারে থামে। সবাই এক এক করে বাস থেকে নেমে যাচ্ছে। চাচাও নেমে যাচ্ছে। হঠাৎ করে কিছু ছিঁড়ে যাওয়ার শব্দ হয়। সবাই তাকিয়ে দেখে চাচার লুঙ্গি বাসের দরজার সাথে আটকে ছিঁড়ে গেছে। নাবিল তো এটা দেখে হাসতে হাসতে শেষ। চাচা, তোমার লুঙ্গি এই কি অবস্থা হলো? ছিঁড়ে গেল রে। চাচা নাবিলের কথা শুনে গালে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে নাবিলের হাত তার গালে চলে যায়। সে আহম্মকের মতো চাচার দিকে এগিয়ে তাকিয়ে থাকে। আর একবার লুঙ্গি নিয়ে হাসাহাসি করলে তোর প্যান্ট টেনে ছিঁড়ে ফেলবো আমি। চাচা দি গ্রেট। নাবিলা এই কথা বলে হাসতে থাকে আর নাবিলের বাহুকে ধাক্কা মেরে মজা নেয়। বাস থেকে নেমে মেয়েরা মেয়েদের রুমে, ছেলেরা ছেলেদের রুমে চলে যায়। কথা হলো সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসবে। খাবার টেবিলে সবাই বসে মেনু কার্ড দেখছে। কে কি খাবে তা অর্ডার করছে। ইমরানকে নিজের পছন্দের খাবার অর্ডার করতে বললে সে বলে, সিনহা, যে খাবার অর্ডার করবে আমার জন্য সেই খাবার অর্ডার দাও। ও সবাই একসাথে হেসে উঠল। সিনহা তো রেগে ফেটে যাচ্ছে ইমরানের কথা শুনে। সে মনে মনে বলছে, ঢঙের কথা বলছে, ঢং। বাহ সিনহা, বাহ, কি মহব্বত তোমার প্রতি তার। দেখে পরাণ জুড়িয়ে ঠান্ডা হয়ে গেল। নাবিলা, ওর মতো তুইও ঢং শুরু করে দিস না। সবাই যেটাকে ভালোবাসা বলছে সেটাকে তুমি ঢং বলছো? আসলে তুমি কি, হ্যাঁ, এলিয়েন নাকি? সিনহা কিছু না বলে রাগী চোখে ইমরানের দিকে তাকায়। সবাই ব্রেকফাস্ট করে ঘুরতে বের হয়ে যায়। কক্সবাজারে এসে ঘুরতে, এখানে অযথা রুমে সময় না কাটিয়ে ঘোরাঘুরি করাই শ্রেয়। সমুদ্রের ধারে সিনহা একা দাঁড়িয়ে আছে। সমুদ্রের দিকে তাকিয়ে সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের গর্জন শুনছে সে। পাশে কিছু দূর তাকাতেই সে আয়ুষ আনিশাকে দেখতে পায়। দুজনে হাত ধরে সমুদ্রের পানিতে নেমে পড়েছে। একজন আরেকজনের দিকে পানি ছোড়াছুড়ি করছে। দুজনকে এই সময় একসঙ্গে অনেক খুশি মনে হচ্ছে। সিনহা চারিদিকে চোখ বুলায়। নাবিলা আর নাবিলকে একসাথে দেখা যাচ্ছে। তবে তাদের দেখে বোঝা যাচ্ছে দুজনে অনেক ঝগড়া করছে। নাবিলা নাবিলকে মারার চেষ্টা করছে, কিন্তু নাবিল প্রতিবারে পালিয়ে যাচ্ছে, যার কারণে সে নাবিলকে মারতে ব্যর্থ হয়। ওদের কর্মকাণ্ড সিনহার হাসি পায়। পাগল দুইটা, সারাক্ষণ ঝগড়া করতেই থাকবে। সবাইকে দেখলেও সিনহা আর ইমরানকে কোথাও দেখছে না। বের হওয়ার সময় তো সে ছিল, হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। সিনহার হঠাৎ চিন্তা হতে লাগলো, ইমরান আসলে কোথায় গেল। সে ভাবলো আয়েশকে জিজ্ঞেস করবে কিনা। পরক্ষণে ভাবলো তারা আবার এই নিয়ে তার সাথে মজা করবে। তাই সে তার ভাবনাকে দমিয়ে রেখে আশেপাশে তাকাচ্ছে যত দূর চোখ যায়। হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে সিনহা পিছনে তাকায়। কাউকে খোঁজা হচ্ছে বুঝি? মিস করছিলে? কই কই না তো, কাউকে খুঁজছি না তো আমি। আমি তো দেখলাম তুমি কাউকে যেন খুঁজছিলে। তুমি এমনিতেও বেশি দেখো। অস্বীকার না করে আমাকে খুঁজছিলে এই কথা বললেই হয়। আমার তো খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই তোমাকে খুঁজতে যাব। আপাতত এই কাজ ছাড়া তো অন্য কোনো কাজ দেখছি না। সিনহা এ কথা বলে হাঁটতে লাগলো। ইমরানও পাশাপাশি হাঁটছে। সিনহা, ইমরান, আয়ুষ আনিশাদের কাছে চলে আসে। আয়ুষ আনিশা ভিজে একাকারে চুপসে গেছে। সিনহাকে কাছে পেয়েই আনিশা শয়তানি হাসি দেয়। সে সিনহাকে টেনে সমুদ্রের পানিতে ধাক্কা মারে। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে সিনহা বাধা দেওয়ার সময়টুকু পেল না। আরে আরে আনিশা, এটা কি করলি? আনিশা হাসতে হাসতে সিনহার দিকে পানি ছুঁড়ে মারে। ইমরান তো এই কাণ্ড দেখে হাসতে হাসতে লুটিপুটি খাওয়ার মতো অবস্থা। গুড ওয়ার্ক আনিশা। ইমরানের হাসি দেখে সিনহা রেগে ফেটে পড়ছে। সে হঠাৎ করে পানির নিচ থেকে কাদা বালি নিয়ে ইমরানের দিকে ছুঁড়ে মারে। সাথে সাথে ইমরানের হাসি ফুরুত করে উড়ে যায়। সিনহা, এটা কি করলে?
ইমরানের কথার জবাব না দিয়ে সিনহা আরও কাদাবালি ইমরানের দিকে ছুঁড়ে মারে। ইমরানের মুখ, শার্ট সব জায়গায় কাদাবালিতে ছড়াছড়ি হয়ে যায়। খুব মজা লাগছিল না তখন? এখন কেমন লাগে? ইমরান সহ আয়ুষ, আনিশা দুজনে সিনহার কাণ্ডে হা হয়ে যায়। পরক্ষণে আয়ুষ, আনিশা উচ্চস্বরে হেসে ওঠে। আমাকে যেহেতু পানিতে নামালেই তোমাকে তো এর উচিত শিক্ষা দিতেই হয়। ইমরান এই কথা বলে পানিতে নেমে পড়ে। ইমরানকে পানিতে নামতে দেখে সিনহা ভয় পেয়ে যায়। সিনহা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইমরান তার আগেই সিনহাকে দৌড়ে কোলে তুলে নেয়। এই ছাড় আমাকে, একদম ভালো হবে না, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমিও দেখতে চাই সিনহা রানী কি করতে পারে। এই কথা বলে ইমরান সিনহাকে কোলে থেকে পানিতে ছুঁড়ে মারে। সমুদ্রের পানি সিনহার নাকে মুখে ঢুকে যায়। এদের কাণ্ড দূর থেকে দেখে এতক্ষণে নাবিলাও চলে আসে। নাবিল শয়তানি হাসি দিয়ে নাবিলার দিকে তাকায়। নাবিলা তা দেখে ব্রু কুচকে জিজ্ঞাসা করে, এভাবে তাকাচ্ছস কেন আমার দিকে? নাবিল হুট করে নাবিলাকে কাঁধে তুলে নেয়। সবাই ভিজছে আর আমরা বাকি থাকবো কেন? এই নাবিল্লা, ভুলেও এই কাজ করবি না, তোরে আমি মেরে ফেলবো বলে দিলাম। কে শুনে কার কথা? নাবিলাকে কাঁধে নিয়েই সমুদ্রের পানিতে ঝাঁপ দেয়। আয়েশ, আনিশা দুজনে অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করছে। এদের কর্মকাণ্ড দেখে দুজনে হা। ইমরান আবারও সিনহাকে পানি থেকে নিজের কোলে তুলে নেয়। সিনহা শক্ত করে ইমরানের গলা জড়িয়ে ধরে, যেন ইমরান কোনোভাবেই তাকে পানিতে ছুঁড়ে না দিতে পারে। আরে এত জোরে গলা জড়িয়ে ধরেছ কেন? এরই মধ্যে চাচা এসে সমুদ্রের পাড়ে দাঁড়ায়। চাচাকে দেখে নাবিল শটাং হয়ে যায়। বাহ বাহ, পানিতে ভালোই মজা করছো দেখতেছি। চাচা, অনেক মজা। আপনিও আমাদের সাথে পানিতে নেমে আসেন। ইমরানের কথা শুনে চাচা দেরি করেনি, তিনিও সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়েন। পানিতে লাফালাফি করতে করতে কখন যে চাচার লুঙ্গি খুলে ডুবে গেছে সেদিকে চাচার দিকে তাকায়। চাচার ভিতরের হাফ প্যান্ট দেখা যাচ্ছে। নাবিল পানি থেকে লুঙ্গি নিয়ে হেসে বালিতে উঠে পড়ে, লুঙ্গিটা নিজের গলায় জড়ায়। চাচাকে উদ্দেশ্য করে নাবিল বলে ওঠে, ও আমার লুঙ্গি চাচা, তোমার লুঙ্গি কই? নাবিলের কথা শুনে চাচার এবার নিজের দিকে খেয়াল হয়, দেখে লুঙ্গি নাই। নাবিলের দিকে তাকাতেই দেখে নাবিলের গলায় লুঙ্গি, নিজের লুঙ্গি ঝুলছে। চাচা চোখ গরম করে বলে, হারামজাদা, আমার লুঙ্গি দে। চাচা এই কথা বলে পাড়ে উঠে নাবিলকে ধরতে গেলে তার আগেই নাবিল লুঙ্গি নিয়ে দৌড়ে পালায়। নাবিলের দৌড়ানি দেখে সবাই হতভম্ব। নাবিল শেষে কিনা চাচা লুঙ্গি নিয়ে দৌড় মারল। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করে মুহূর্তের মধ্যেই উচ্চস্বরে হেসে দেয়। আয়ুষ বলে ওঠে, কি গালে কি হয়েছে? গালে হাত কেন? আরেকটা থাপ্পড় মারছে। নাবিলা অবাক হয়ে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞাসা করে, সত্যি? না, মিথ্যা। ভালোই হয়েছে। ও চাচা, থ্যাংক ইউ তোমারে। আমারে পানিতে চুবাস না, এক্কারে উচিত কাম হইছে। বেশি কথা বললে আবার চুবামু। আয়ুষ এবার জিজ্ঞেস করে বসে, তা চাচা তোকে ধরলো কিভাবে? পায়ের সাথে পা বেঁধে উষ্টা খাইয়া পড়ে গেছি, না হলে ওই চাচা আমার জীবনেও ধরতে পারতো না। আচ্ছা, অনেক হয়েছে, চলো আমরা হোটেলে ফিরে যাই। ঠিক। আয়ুষ আনিশার দিকে তাকায়। ভিজে পুরো কাপড় শরীরের সাথে লেপ্টে আছে। আনিশাকে কোনোভাবেই সে এভাবে হেঁটে হোটেলে যেতে দিতে চায় না। আয়ুষের তাকানো দেখে জিজ্ঞেস করেই বসে, কি হয়েছে, কোনো সমস্যা? আমি তোমাকে হোটেলে কোলে করে নিতে চাই, এতে তোমার কোনো আপত্তি আছে? আয়ুষের কথা শুনে আনিশা অবাক হয়ে যায়। কেন, আমি তো হেঁটে যেতে পারবো। আমি জানি তুমি পারবে, কিন্তু আমি তোমাকে কোলে করে নিতে চাই। এইভাবে সবার সামনে কোলে করে নিয়ে যাবে? সবাই কি বলবে? কে কি বলবে, আই ডোন্ট কেয়ার। আচ্ছা। আনিশার সম্মতি পেয়ে আয়ুষ আনিশাকে কোলে তুলে নেয়। আনিশা দুই হাত আয়ুষের গলা জড়িয়ে ধরে। আয়ুষ আনিশাকে নিয়ে হাঁটা শুরু করে। ইমরান এবার সিনহার দিকে শয়তানি হাসি দেয়। সিনহা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। একদম না,
আমার কাছে আসলে একদম মেরে ফেলবো তোমাকে। ইমরান হেসেই সিনহার দিকে এগোতে থাকে, সিনহা পিছাতে থাকে। সিনহা পিছাতে পিছাতে সমুদ্রের গভীরে চলে যাচ্ছিল। সিনহা ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠার আগে ইমরান সিনহাকে টেনে একদম নিজের কাছে নিয়ে আসে। সিনহা চোখ বন্ধ করে ইমরানের শার্ট নিজের 2 হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে। ইমরান সিনহাকে দেখেই বুঝতে পারে সিনহা অনেক ভয় পেয়েছে। আমি তোমার হাতে মরতে চাই সিনহা, তুমি আমাকে না মেরে নিজে মরতে যাচ্ছ কেন? ইমরান এই কথা বলেই সিনহাকে কোলে তুলে নেয়। সিনহা সব ভুলে ইমরানের দিকে হা করে তাকিয়ে আছে, যেন সে কোনো এক ঘোরে আছে। নাবিলা নাবিলের দিকে তাকায়, দেখে নাবিল তার দিকে তাকিয়ে আছে। নাবিলা তার পা থেকে একটা জুতা হাতে নিয়ে আমারে কলে নিতে আসে, জুতা দিয়ে বাড়াইমু। তুই পাগলি নি বেডি, তোর মতো মুটকিরে কোলে নিয়ে গিয়ে আমি নিজের অস্তিত্ব হারাবো নাকি? এই নাবিল্লা, আমি মোটেও মুটকি না। হাঁটতে থাক। এই কথা বলে নাবিল হাঁটা ধরে আর নাবিলা রেগে বোম হয়ে যায়। কি গো ভাই, এটা কি কোনো সিনেমার শুটিং হচ্ছে? এভাবে কোলে নিয়ে হাঁটতেছেন যে? ওই ভাই, কোলে নিয়ে হাঁটলে আপনার সমস্যা কোথায়? ওরা নিজের বউদের কোলে নিয়ে হাঁটতেছে, আপনার বউকে নিয়ে তো আর হাঁটতেছে না। আরে ভাই, ছেড়েন কে? কৌতূহল জিজ্ঞেস করলাম। তা আপনি ওদের হয়ে সাপাই গাইছেন, কিন্তু নিজের বউকে হেঁটে নিয়ে যাচ্ছেন কেন? ও ভাই, এ মেয়ে আমার বউ হতে যাবে কেন? বউ হলে তো এতক্ষণে আমার কোলেই থাকতো, আর এই মুটকিরে আমি বিয়াও করব না। নাবিলের সাথেই নাবিলা ছিল। নাবিলের মুখে আবার মুটকির কথাটা শুনে সে নাবিলের পিছন বরাবর একটা লাথি মারে। ওরে আল্লাহ রে, ডাইনি মুটকি একটা, তুই আমার লাথি মারলি কেন? এখন তো লাথি মারছি, আর একবার মুটকি বললে তারে কাঁচা চিবাইয়া খাইয়া ফেলামু। সবার কথোপকথন শুনে সিনহার হুঁশ ফিরে আসে। এবার সিনহা লজ্জা করছে। এভাবে সবার সামনে এই ইমরান গুন্ডাটা তাকে কোলে না নিলেও পারত। আর বিড়বিড় করে বলছে, এখন যে আমার লজ্জা লাগছে, গুন্ডাটা তো আমার কথা শুনবেও না। হোটেলের সামনে এসে ওদেরকে নামিয়ে দিলে তারা দ্রুত নিজেদের রুমে চলে যায়। 3 দিন ঘোরার পর তারা ঢাকায় ফিরে আসে, যে যার যার মতো নিজেদের বাসায় চলে আসে। রাতে আনিশার বড় ভাই আনিশার রুমে আসে। একটা কথা বলবো, তুই শান্ত থাকিস, উত্তেজিত হোস না। কি কথা? তুই তো দেখছিস মা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। মা চায় তার খারাপ কিছু হওয়ার আগে তোর বিয়েটা দেখে যেতে। তাই আমি বলছিলাম কি, আনিশা রেগে তার ভাইয়ের দিকে তাকায়। তা দেখে তিনি বলেন, তোর পছন্দ ছেলে থাকলে বলতে পারিস, তার সাথে তোর বিয়ে দেব। সত্যি? তার মানে তোর পছন্দ ছেলে আছে? কিন্তু ও তো আমার সাথে পড়াশোনা করে, চাকরি বাকরি কিছুই নাই। তোর সাথে যেহেতু পড়াশোনা করে, একদিন না হয় একদিন চাকরি হবেই। কিন্তু তারা রাজি হবে? আচ্ছা, আমি বলে দেখি। তাড়াতাড়ি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমার মা তো আগেই বলেছিল, এখন যদি বলি তাহলে এক পায়ে খাড়া রাজি হয়ে যাবে। সত্যি? তাহলে তো হয়ে গেল। ইস, আমার তো লজ্জা করছে। আমি তোমার বউ হব। ওলে লজ্জাবতী রে। সবাই সবটা শুনে অনেক খুশি হয়। নাবিলা তো আনিশাকে জড়িয়ে ধরবো বলেই দেয়। ইয়াহু, বিয়া খামু, নাচানাচি করবো রেস্টুরেন্টে। নাবিল নাবিলাকে খোঁচা দিয়ে বলে, বিয়ে কিভাবে খায়? উফ, বুঝলাম না তো, কোন পাগলির পাল্লায় পড়লাম। নাবিল্লা। সিনহা, এরপরে কিন্তু আমাদেরটা হবে। সিনহার কানে ফিস ফিস করে কথাটা বলল ইমরান। কচুটা হবে। কচুটা না, বিয়েটা হবে। আর বিয়ে করতে না চাইলেও জোর করে বিয়ে করব। তোমাকে আমি ছাড়ছি না সিনহা রানী। কিরে সিনহা, কি ফিসফিস করছিস তোরা? সিনহা বলছে আয়ুষ আনিশার বিয়ে হয়ে যাচ্ছে, আমাদেরটা কবে হবে? ইমরানের কথা শুনে সিনহা রাগী চোখে ইমরানের দিকে তাকায়। নাবিলা চোখ বড় বড় করে সিনহাকে বলে উঠে, সত্যি সিনহা, তুমি তলে তলে টেম্পো চালাও আর আমরা যে গাইলেই বলা হরতাল? নাবিলা, আমি এই কথা ভুলেও বলিনি। এই গুন্ডাটা মিথ্যা বলছে। নাবিলা, তোমাদের বান্ধবী কিন্তু আমাদের বারবার গুন্ডা বলছে। আমি কিন্তু এরপর থেকে গুন্ডার মতো ব্যবহার করব বলে দিলাম।
করেন, গুন্ডার মতোই ব্যবহার করেন, নইলে এই মাইয়াটা শুধরাবে না। নাবিলার বাচ্চা, তুই বেশি কথা বলিস, চুপ কর এবার। আজ আয়ুষ আনিশার বিয়ে। আনিশাকে বউ সাজিয়ে স্টেজে আনা হয়েছে। সিনহা নাবিলা দুজনে তাদের বান্ধবীর কাছে এসে হেসে হেসে কথা বলছে। আনিশা, তোকে যা লাগছে না, জাস্ট অসম লাগছে। আয়ুষ তো তোকে দেখেই ফিদা হয়ে যাবে। নাবিলার কথা শুনে 3 বান্ধবী একসাথে হেসে ওঠে। এই তোরা দুইটা কি বেশি বেশি করছিস? এর প্রতিশোধ আমি কিন্তু নিব, একদিন আমার পালাও আসবে। বরের বেশে আয়ুষ চলে এসেছে। আয়ুষকে আনিশার পাশে এনে বসানো হয়েছে। আয়ুষ তো আনিশাকে দেখেই আশেপাশে সবকিছু ভুলে হা করে তাকিয়ে আছে। আনিশার থেকে তার নজরই পড়ছে না। সে মুগ্ধ হয় আনিশার রূপে। মাশাল্লাহ। আয়ুষের মুখে মাশাল্লাহ শুনে আনিশা লজ্জা পায়। নাবিলা আয়ুষকে হা করে তাকিয়ে থাকতে দেখে এক খোঁচা মারে। নাবিলার কথা শুনে আয়ুষের হুঁশ আসে। সে তার নজর সরিয়ে আনে। আয়ুষের পক্ষ থেকে নাবিল জবাব দেয়, 5টা না 10টা না, একটা মাত্র বউ, তার উপর বউয়ের এত সৌন্দর্য। বরের চোখ তো বউয়ের ওপর থাকবেই, আপনি মাথা না ঘামালেও চলবে। ওই হ্যালো মিস্টার, বিয়ে এখনো হয়নি তাই বউ হয়নি। হ্যাঁ, ইচ্ছে করলে এখনো বিয়ে ভেঙে দিয়ে হাতে হারিকেন ধরিয়ে দিব। ভয় দেখায়েন না, বিয়ে যেহেতু করতেই এসেছি, বউকে সাথে নিয়েই যাব, কারো বাধা মানব না। সিনহা নিজের পরিচিত সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু ইমরানকে দেখতে পাচ্ছে না। ইমরান কি আসেনি নাকি? আসবে না? সে চোখ বুলিয়ে চারিদিকে তাকাচ্ছে। পাশে যদি ইমরানকে পেয়ে যায়। নাবিলা এসে সিনহার পাশে দাঁড়ায়। আয়ুষ ইমরানকে খুঁজছে। ওদের বিয়ে পড়ানোর সময় হয়ে যাচ্ছে, কিন্তু ও এখনো আসছে না কেন? সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমি কি জানি ও কোথায় আছে? এইদিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে ইমরান। রিক্সা ড্রাইভার কয়েকজন লোককে ডেকে তাদের সাহায্য নিয়ে ইমরানকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। ইমরান পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে ফোন দিয়েই নিস্তেজ হয়ে যায়। আয়ুষ আনিশার বিবাহ সম্পূর্ণ হয়ে যায়। ইমরান আসেনি। ইমরানের ফোন নাম্বার নেই কারোর কাছে। ওর মোবাইল আছে কিনা। সিনহার অনেক রাগ হচ্ছিল ইমরানের উপর। আজকে বিয়ের দিনই তাকে না থাকতে হলো। সিনহা বুঝতে পারছে সে না চাইতেও ইমরানকে খুব মিস করছে, গুন্ডাটাকে মিস করছে। বিয়েটাই সিনহা ছিল ঠিকই, কিন্তু তার মনটা বারবার ছটফট করছিল কারোর জন্য। বাসর ঘরের দরজা বন্ধ করে আয়ুষ বিছানার দিকে তাকায়। সেখানে তার প্রেয়সী, তার ভালোবাসার মানুষটি ঘোমটা দিয়ে বসে আছে। আয়ুষ পা ফেলে ফেলে বিছানার নিকট এসে বসে। দুজনে চুপচাপ, যেন নীরবতা পালন করছে। নীরবতা ভেঙে আয়ুষ বলে ওঠে, ঘোমটাটা ওঠাও। গাধি নাকি? আচ্ছা ঠিক আছে। হোয়াট? ঠিক আছে, ঘোমটা তুলতে পারবো, সমস্যা নেই। সত্যি তুলবো? সত্যি তুলবো, হ্যাঁ সত্যি। বিশ্বাস হয় না। আয়ুষের কথা শুনে আনিশা রেগে যায়। আনিশা রেগে ঘোমটা সরিয়ে আয়ুষের কলার চেপে ধরে। গাধা একটা, নিজের বউয়ের ঘোমটা তুলতে এত সংকোচ করার কি আছে? তোমাকে অনেক সুন্দর লাগছে, নতুন করে প্রেমে পড়ে গেলাম। আয়ুষের কথা শুনে আনিশা লজ্জা পেয়ে যায়। সে আয়ুষের কলারটা ছেড়ে দেয়। ভালোবাসি অনেক বেশি। আমিও। আয়ুষ আনিশার শরীর থেকে গয়নাগুলো খুলতে থাকে। আনিশা বাধা দিয়ে বলে, কি করছো? আনিশার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। আয়ুষ আনিশার শরীর থেকে সব গয়না নিজ হাতে খুলে আনিশার কাছে এগিয়ে যায়। আনিশার ঠোঁটগুলো কাঁপছে। আয়ুষ লোভ সামলাতে না পেরে আনিশার ঠোঁটে জোড়া দখল করে নেয়। আয়ুষ ঠোঁট ছেড়ে আনিশার শাড়িতে হাত দিল। লাইট নিব প্লিজ। আয়ুষ লাইট নিভিয়ে আনিশার উপর ঝাঁপিয়ে পড়ে। ভালোবাসায় মেতে উঠে দুজনে। আয়ুষ লাইট নিভিয়ে আনিশার উপর ঝাঁপিয়ে পড়ে। ভালোবাসায় মেতে উঠে দুজনে। 3 দিন হয়ে গেল। ইমরান ভার্সিটিতে আসে না। সিনহা কোনোভাবেই ইমরানের খোঁজ পাচ্ছে না। পাবে কিভাবে? না জানে তার বাসার অ্যাড্রেস, না জানে তার পরিচিত কাউকে। ইমরানের অগোচরে সিনহা বুঝতে পেরেছে সে গুন্ডাটাকে অনেক ভালোবেসে ফেলেছে। গুন্ডা তাকে
গুন্ডাটাকেই তার লাগবে। ইমরান প্রতিদিনই সিনহার পিছন পিছন পড়ে থাকতো, সিনহাকে জ্বালিয়ে মারতো, ভালোবাসি বলে বলে সিনহার কান ঝালাপালা করে দিত। আজকে সিনহা ইমরানের এইসব খুব মিস করছে। প্রতিদিনের ন্যায় সিনহা নাবিলা ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছে। আমরা চলে এসেছি বান্ধবীরা। কারো কণ্ঠ শুনে পাশে তাকাতেই দুজনে আনিশা আর আয়ুষকে দেখতে পায়। আনিশাকে দেখেই দুই বান্ধবী জড়িয়ে ধরে। বিয়ের পরেই প্রথম আনিশা ভার্সিটিতে আসলো। 3 দিন তাদের বান্ধবীকে না দেখে না যেন মনে হচ্ছে যুগ যুগ ধরে তাদের দেখা হয়নি। কি বলিস, ইমরান এখনো গায়েব হয়ে আছে? রে। অনেক মিস করছিস তাই না? অনেক। তোর কাছে আসতে চাইলে আর পাত্তা দিতে চাস না। ছেলেটা তার জন্য পাগল, আর এই তুই। এবার আর এমন হবে না, শুধু একবার তাকে পাই। সিনহা রিক্সা নিয়ে বাসায় ফিরছিল। হঠাৎ কাউকে দেখে সিনহা রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বলল। মামা রিক্সা থামান। সিনহা রিক্সা থেকে নেমে দৌড়ে গিয়ে লোকটার সামনে এসে দাঁড়ায়। লোকটা সিনহাকে দেখে কিছুটা হকচকিয়ে যায়। আমাকে চিনতে পেরেছেন? ওই যে একদিন কলেজে গিয়েছিলেন আপনাদের বসের সাথে। আপনাদের বস? ও হ্যাঁ, চিনতে পেরেছি। আপনাকে না চিনলে আর কাকেই বা চিনবো? মানে? কিছু না। আচ্ছা বাদ দেন, এখন বলেন আপনাদের বস কোথায়? তার বাসার ঠিকানাটা আমাকে দেন তো। বসের উপর তো হামলা হয়েছিল, খুব জোর বেঁচে গিয়েছে সেদিন। কি বলছেন? কিভাবে? উনি ঠিক আছে তো? এখন মোটামুটি ঠিক আছে। আপনি আমাকে বাসার ঠিকানা দিন তাড়াতাড়ি। সিনহা লোকটার কাছ থেকে ইমরানের বাসার ঠিকানায় নিয়ে সোজা সেখানেই চলল। ইমরানের বাসার সামনে সিনহা দাঁড়িয়ে আছে। এত বড় বাড়ি ইমরানের! সিনহা দেখে অবাক হয়ে যায়। সিনহাকে গেটের সামনে দাঁড়াতে দেখে একটা লোক ভিতর থেকে সিনহাকে জিজ্ঞেস করে, এই মেয়ে, কে তুমি? এখানে কি চাও? আমি ইমরানের কাছে এসেছি। স্যারের কাছে কি চাই? নাম কি তোমার? আমার নাম সিনহা। প্লিজ আমাকে ভেতরে ঢুকতে দিন। আচ্ছা, স্যারকে জিজ্ঞেস করে আছি। ওনাকে জিজ্ঞেস করতে হবে না, প্লিজ। আমি ওনার না জিজ্ঞেস করে ঢুকতে দেওয়া যাবে না। তোমার মতিগতি তো সুবিধার ঠেকছে না। সিনহা যার থেকে ঠিকানাটা নিয়েছে সেই লোকটা এসে হাজির হয়ে সিনহাকে ভিতরে যেতে বলে এবং ইমরানের রুমটাও দেখিয়ে দেয়। সিনহা দৌড়ে উপরে ইমরানের রুমের কাছে যায়। রুমের বাইরে থেকে উকি মেরে দেখে ভিতরে কেউ আছে কি না। ইমরান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছিল। এমন সময় দরজার দিকে তাকাতেই সিনহাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। তুমি? ইমরানকে দেখেই সিনহার জানে পানি আসে। সে কোনো কিছুর তোয়াক্কা না করে ঝড়ের গতিতে দৌড়ে এসে ইমরানের গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় ইমরান হতভম্ব হয়ে যায়, অবাকের চরম পর্যায়ে চলে যায়। ইমরানকে আরও অবাক করে দিয়ে বিছানার পাশে থাকা ইমরানের মোবাইলটা নিয়ে সিনহার এক আছাড়ে মেঝেতে ছুঁড়ে ফেলে। খণ্ড বিখণ্ড করে দিয়ে ইমরানের সামনে এসে দাঁড়ায়। কি দরকার এই মোবাইলের? যে মোবাইল দিয়ে প্রিয়জনের সাথে যোগাযোগ করা যায় না, দরকার নেই এই মোবাইলের। এই তুই না আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসার নমুনা? যখন ইচ্ছে কাছে আসবি, ভালোবাসার ফুল ফুটিয়ে আবার দূরে চলে যাবি কেন? ভালোবাসা দেখিয়েও হুটহাট উধাও হয়ে যাস কেন? ভালোবাসি তোকে আমি, হ্যাঁ ভালোবাসি তোকে। এখন বুঝতে পারছি তোর মতো গুন্ডাকে আমি ভালোবেসে ভুল করে ফেললাম। তোর মতো গুন্ডা ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আই হেট ইউ, বুঝলি? আই হেট ইউ। সিনহা নিজের হাত দিয়ে ইমরানের বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে ইমরান সিনহার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। সিনহার কোমরে হাত দিয়ে সিনহার মুখের একদম কাছে নিজের মুখ নিয়ে যায়। সিনহা রানী যখন নিজে থেকেই এই গুন্ডাটার কাছে ধরা দিয়েছে, তখন তো তাকে নিজের কাছে ধরেই রাখতে হয়। এখন তো আর ছাড়ছি না, কোনোভাবেই ছাড়ছি না। ছাড় আমাকে, একদম ছুবি না আমাকে। সিনহা ইমরানের কাছ থেকে ছোটার জন্য জোরাজুরি শুরু করে দিয়েছে। ইমরান হঠাৎ করে সিনহার চুলের মুঠি ধরে, সিনহার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। সাথে সাথে সিনহা শঠাং হয়ে শান্ত হয়ে যায়। সিনহার চোখ জোড়া রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। পরক্ষণেই তার চোখ জোড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। সিনহা শান্ত বালিকার মতো মাথা নিচু করে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইমরান সিনহাকে পরখ করে দেখছে। সিনহার কাছে এসে সিনহার গালে হাত দিয়ে গালে এসে জমা
হওয়া চোখের বিন্দু বিন্দু পানিগুলো নিজের হাত দিয়ে মুছে দেয়। এই গোন্ডাটাকে এতই ভালোবেসে ফেলেছ, কয়েকদিন হারিয়ে গেছি বলে পাগল হয়ে যাচ্ছিলে। কেন হারাবে? ভালোবাসার লোভ দেখিয়ে ভালোবেসে কেন হারাবে? কষ্ট হয় না? ইমরান সিনহার হাত ধরে টেনে এনে বিছানায় বসায়। নিজে সিনহার দুই পাশে হাত দিয়ে সিনহাকে বন্দি করে ফ্লোরে বসে। একটা টি শার্ট গায়ে দিয়ে আসো প্লিজ। এমন মুহূর্তে সিনহার মুখে এই কথা শুনে ইমরান না হেসে থাকতে পারল না। সে যে খালি শরীরে সে ভুলেই গিয়েছিল। কেন খালি শরীরে থাকলে কি সমস্যা? কিছু করব না তো। আমি কিছু করার কথা তো বলি নাই। আমার কেমন কেমন জানি লাগছে। কেমন কেমন লাগছে? জানি না আমি। তুমি টি শার্ট পরে আসো। আচ্ছা। কিছু সময় পর এবার বলো তো, তুমি এখানে কিভাবে এলে? বাসার ঠিকানা কোথায় পেলে? তোমার সাথে থাকে সব সময়, এই লোকটার কাছ থেকে নিয়েছি। তা সিনহা রানীর হঠাৎ এত পরিবর্তন হলো কিভাবে? আমাকে পাগলের মতো খুঁজছে। মিস করছিলাম খুব, বুঝতে পেরেছি, খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া চলবে না আমার। ইমরান হেসে সিনহার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। চুলে বিলি কেটে দাও। সিনহা ইমরানের চুলে বিলি কেটে দিচ্ছে। ওদেরকে আসতে বলি এখানে। কাদের? আয়ুষ। না, ভুলেও না। এখানে আসলে পরবর্তীতে ওরা সমস্যায় পড়তে পারে। আমি তো এখন তোমাকে নিয়েও চিন্তায় আছি। কি জন্য? তুমি না জানলেও চলবে সিনহা রানী। পরের দিন সিনহা ভার্সিটি না গিয়ে ইমরানের বাসায় আসে। সিনহাকে দেখে ইমরান কিছুটা অবাক হয়। সিনহা দৌড়ে এসে ইমরানকে জড়িয়ে ধরে। ইমরান দুই হাত দিয়ে সিনহাকে আঁকড়ে ধরে। খুব মিস করছিলাম তোমাকে। আমিও। আচ্ছা তুমি খাও কিভাবে? রান্না বান্না কে করে? আমি করি, আর বেশিরভাগ সময় বাইরে থেকে খাবার নিয়ে আসি। কি তুমি করো? কষ্ট হয় না? কষ্ট কেন হবে? বিয়ে করে একটা বউ নিয়ে এলেই তো পারতে। তার বউকে বিয়ে করার কথা বলছো? ছি ছি, আমি এরকম ছেলেই না। সিনহা ইমরানের কথা শুনে ইমরানের বুকে একটা ঘুষি দেয়। ফাজিল, আমি অন্য কারো বউয়ের কথা বলি নাই। ঠং, আমি এরকম ছেলেই না। তো কি রকম ছেলে তুমি? তুমি জানো না কি রকম ছেলে? না তো, জানি না। ওকে আগে আমি তোমাকে বউ হিসেবে পেয়ে নিই, তারপর বোঝাবো। আচ্ছা এখন বলো, ঘরে কিছু আছে রান্না করার মতো? আমি আজকে রান্না করে তোমাকে খাওয়াবো। ফ্রিজে গিয়ে দেখতে পারো কিছু আছে কিনা। সিনহা ফ্রিজ খুলে দেখে সবজি ছাড়া আর কিছু নেই। ওমা, সবজি ছাড়া দেখছি কিছুই নেই। কারণ আমি মাংস রান্না করতে পারি না। যাও কাউকে বাজারে পাঠিয়ে মাংস আনতে বলো। আমি আজকে তোমাকে মাংস রান্না করে খাওয়াবো। আচ্ছা, বলতেছি। সিনহা রান্না করছে আর ইমরান পিছনে দাঁড়িয়ে সিনহাকে দেখছে। তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। ইচ্ছেই করতে থাকো, জড়িয়ে ধরতে হবে না। সিনহার কথা শুনে ইমরান এসে সিনহাকে পিছন থেকে জড়িয়ে ধরে। বেশি কথা বললে না, শুধু জড়িয়ে না, অনেক কিছুই করে বসবো, কেউ দেখবে না। বেশি কিছু করতে হবে না। আমরা কি আসবো? পিছন থেকে কারো কণ্ঠ শুনে সিনহা ইমরান দুজনে থতমত খেয়ে পিছনে ফিরে তাকায়। আয়ুষ, আনিশা, নাবিলাকে দেখে সিনহা ইমরান চরম অবাক হয়ে যায়। এবার তো ছাড়েন সিনহার গুন্ডা বয়ফ্রেন্ড। নাবিলার কথা শুনে ইমরান সিনহাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। সিনহার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, সাথে ভয়ও পাচ্ছে। এদেরকে ইমরানের সম্পর্কে কিছু না বলেই সে এখানে আছে। এখন ওরা তাকে কি মনে করবে? আনিশা এসে সিনহার পাশে এসে দাঁড়ায়। কিরে সিনহা, খুব পর হয়ে গেছে, আমরা একবারও বলতে পারলি না। সিনহা মাথা নিচু করে জবাব দেয়, সরি রে। নাবিলা বুঝতে পেরে এগিয়ে এসে বলে, হেসে সিনহাকে ধাক্কা দিয়ে বলে, তুই কিভাবে জানোস? জীবনে কয়টা পোলার মাথা খাইছস? নাবিলের কথা শুনে নাবিলা রেগে নাবিলের দিকে তাকায়। আমি কি রাক্ষস, হ্যাঁ, যে ছেলেদের মাথা খাবো? হুশ কইরা কথা কও নাবিল্লা। আসলে সিনহা তোমাদেরকে বলতে চেয়েছিল, আমি মানা করে দিয়েছি, সমস্যা ছিল, কিন্তু এখন দেখি তোমরা হাজির হয়ে গেলে। শুধু সিনহা তোমার ঠিকানা জানে? আমরাও জানি। হ্যাঁ, বাহ বাহ, সিনহা মাংস রান্না করে প্রেমিককে খাওয়াইতে চাইছে। কি আর ভালোবাসা হে। হিংসা হচ্ছে? অন্যের ভালোবাসা দেখে অনেক হিংসা হচ্ছে, তাই না? নাবিল্লা, আমার মোটেও হিংসা হচ্ছে না। ভালোই লাগছে দেখে।
ইমরানের পেট থেকে গল গল করে রক্ত পড়ছে। এত রক্ত দেখে সিনহার পুরো শরীর কাঁপছে। সিনহা ঠাই হয়ে দাঁড়িয়ে আছে, নড়ার বিন্দুমাত্র শক্তি সে পাচ্ছে না। তার ইমরানের দেহ তার চোখের সামনে মুহূর্তেই নিস্তেজ হয়ে যায়। নিস্তেজ হওয়ার আগে ইমরানের একটা কথাই সিনহার কানে বেজে ওঠে। সিনহা বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে, কাঁপছে সে, সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। এতক্ষণে তাহলে সে স্বপ্ন দেখছিল, কিন্তু এমন স্বপ্ন কেন দেখল সে? ইমরান ঠিক আছে তো? সিনহা তড়িঘড়ি করে ইমরানের নাম্বারে ডায়াল করে। এখন কয়টা বাজে সেটা দেখার সময় তার কাছে নেই। ইমরান ফোন রিসিভ করছে না দেখে সিনহা চিন্তা বাড়তে থাকে, অথচ তার খেয়াল নেই এত রাতে মানুষ গভীর ঘুমে থাকার কথা। দ্বিতীয়বার কল যেতে ইমরান ফোন রিসিভ করে। হ্যালো হ্যালো ইমরান, তুমি ঠিক আছো? সিনহার কণ্ঠ শুনে ইমরান ঘুম থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। সিনহা, তুমি এত রাতে? তুমি প্লিজ একবার আমার বাসার সামনে আসবে? আমি তোমাকে এখন দেখতে চাই, আমার কান্না পাচ্ছে। কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। তুমি আগে আসো, তারপর বলবো। ওকে, আমি আসতেছি, একটু ওয়েট করো। ইমরান ফোন রেখে সিনহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর সিনহার ফোনে ইমরানের ফোন আসে। তখন সিনহার সময়ের উপর নজর পড়ে, 2:30 বাজে। এত রাতে সে ইমরানকে আসতে বলল। সিনহা তড়িঘড়ি করে ফোন রিসিভ করতে ইমরানের কণ্ঠ শুনতে পেল। আমি এসে গেছি। তুমি দাঁড়াও, আমি আসতেছি। দাঁড়ায় আছি রে বাপ। সিনহা চুপিসারে সবার ফোনের টর্চ দিয়ে বাইরে বের হয়ে আসে। এসে দেখে ইমরান দাঁড়িয়ে আছে। ইমরানকে দেখা মাত্র সিনহা দৌড় দেয়। ইমরানের কাছে এসেই ঝাঁপিয়ে পড়ে ইমরানের বুকের উপর। ইমরানও 2 হাত দিয়ে সিনহা রানীকে জড়িয়ে ধরে। আই এম সরি এত রাতে তোমাকে আসতে বলার জন্য। সেটা বাদ দে, এখন বলো তোমার কি হয়েছে। সিনহা ইমরানকে স্বপ্নের কথা বলে, তা শুনে ইমরান হেসে দেয়। পাগলি একটা, জাস্ট একটা স্বপ্ন দেখে কি অবস্থা হলো। এত ভালোবাসার কি দরকার ছিল? আমার ভালোবাসার তোমার দরকার নেই। অবশ্যই দরকার। আমি তো চাই সিনহা রানী আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসুক। তাহলে বললে কেন? না বলে উপায় আছে? আমার চিন্তায় তোমার কি হাল হচ্ছে সেই খেয়াল আছে? হ্যাঁ, একটা স্বপ্ন দেখে এই অবস্থা। যদি সত্যি সত্যি কিছু। আর কিছু বলবে না তুমি, না হলে খুব খারাপ হয়ে যাবে। সিনহা ইমরানের মুখে হাত দিয়ে ইমরানকে চুপ করিয়ে দেয়। সিনহার চোখ দুইটি ছলছল করছে। ইমরান নিজের মুখ থেকে সিনহার হাত সরিয়ে নেয়। সরি সিনহা, আর এমন বলবো না। আমার কিচ্ছু হবে না, আমি অলওয়েজ ঠিক থাকবো। কেমন ঠিক থাকবে সেটা আমার বোঝা হয়ে গেছে। সিনহার কথা শুনে ইমরান হেসে দেয়। আচ্ছা, এবার বাসায় যাও। এত রাতে কোনো ছেলে মানুষের সাথে কেউ দেখলে তোমার সমস্যা হয়ে যাবে। এত রাতে কে জেগে আছে আমাদের দেখার জন্য? এই যে আমরা যেভাবে জেগে আছি, অন্যরাও তো জেগে থাকতে পারে। আমাকে তোমার সাথে তোমার বাসায় নিয়ে চলো, ভোর হওয়ার আগে আগে আমাকে নিয়ে আসবে। সম্ভব না রে পাগলি, সকালে তো দেখা হচ্ছেই, তাই না? এখন গুড গার্লের মতো বাসায় চলে যাও। চলে যাব? হ্যাঁ। আচ্ছা। সিনহা কিছু দূর যেয়ে ইমরানের কাছে আবার ফিরে আসে। কে? একটু মাথা নিচু করো তো। কেন? করলেই দেখতে পারবে। ওকে। ইমরান মাথা নিচু করতেই সিনহা চুপ করে ইমরানের গালে একটা চুমু বসিয়ে দেয় আর দাঁড়ায় না, এক দৌড়ে পালিয়ে যায়। ইমরান হাঁ হয়ে আছে সিনহার কাণ্ড দেখে। পর মুহূর্তেই হাসি আসে তার মুখে। পাগলি একটা। দিন যত গড়াচ্ছে সিনহা ইমরানের প্রেমও তত মাখামাখি হচ্ছে। দুজন দুজনকে ছাড়া কিচ্ছু কল্পনাও করতে পারে না। ভার্সিটি লাইফটাও আস্তে আস্তে শেষের পথে। সিনহা, তোমাকে একটা কথা বলার আছে। কি কথা বাবা? তোমার জন্য আমি একটা ছেলে দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। আমি খুব দ্রুত তোমার বিয়ে দিতে চাই। সিনহা তার বাবার কথা শুনে আকাশ থেকে পড়ে। হঠাৎ করে কি হলো? তার বাবা হঠাৎ বিয়ের কথা কেন তুলছে? বাবা কি বলছো তুমি? আমার বিয়ে মানে? কয়দিন পর আমার পরীক্ষা, তুমি হঠাৎ আমার বিয়ের কথা কেন বলছো? কয়েকদিন পর পরীক্ষা তা আমি জানি, আর কেন বলছি আমাকে জিজ্ঞেস করো না। বিয়ের জন্য প্রস্তুতি নাও। বাবা আমি কাউকে পছন্দ করি। সিনহার বাবা এই কথা শোনার সাথে সাথে সিনহার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমি কিছু শুনতে চাই না। কাউকে পছন্দ করো, এখন পছন্দ বাদ দিয়ে দাও। বাবা আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। অবশ্যই তোমাকে অন্য কাউকে বিয়ে করতে হবে।
বাবা এই কথা বলেই চলে গেল। সিনহা ওই জায়গায় বসে কাঁদতে লাগলো। হঠাৎ কি হলো? বাবা এরকম করছে কেন? সিনহা এক দৌড়ে নিজের রুমে চলে যায়। ফোনটা হাতে নিয়ে ইমরানের নাম্বারে ডায়াল করে। একবার বাজতেই ইমরান ফোন রিসিভ করে। হ্যালো, ইমরান। সিনহা কাদার জন্য কথা বলতে পারছিল না। কি হয়েছে সিনহা? কাঁদছো কেন? সিনহা, আমার কিন্তু টেনশন হচ্ছে। কেন কাঁদছো বলো? বাবা আমার জন্য ছেলে দেখছে, আমার বিয়ে দিয়ে দিবে। হোয়াট? হঠাৎ করে কিভাবে? কেন এটা বললো? জানি না আমি, তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ওকে, তুমি কান্না থামাও, আমি আসছি তোমার বাসায়। তোমার বাবার সাথেই কথা বলবো। ইমরান ফোন রেখে সিনহার বাসার উদ্দেশ্যে রওনা দিল। ইমরান সিনহার বাবার সামনে বসে আছে। আঙ্কেল, আপনার মেয়ে যে ছেলেকে ভালোবাসে, আমি সেই ছেলে, এবং আমিও আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তোকে চিনি আমি, তুই বাসায় এসে বললেই ভাবলি আমি রাজি হয়ে যাব? তোর মতো গুন্ডা মাফিয়ার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিব ভাবলি কিভাবে? সিনহার বাবার কথা শুনে ইমরান অবাক হয়ে যায়। ও যে গুন্ডা মাফিয়া উনি জানলো কিভাবে? আঙ্কেল, আমি যদি এইসব ছেড়ে দেই, এই জগৎ থেকে নিজেকে ফিরিয়ে আনি, তাহলে আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন? সিনহার বাবা এবার শান্ত হয়ে বললেন, তুই সব কিছু ছাড়তে পারবে আমার মেয়ের জন্য? আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। ওকে, আমি তোমার জন্য অপেক্ষা করব। ইমরান সিনহার বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে যেয়ে বলল, ইমরান। ইমরান দাঁড়িয়ে যায়। সব ঠিক হয়ে যাবে সিনহা। তুমি সত্যি সত্যি সব ছেড়ে দেবে? এখন বাসায় যাও। আচ্ছা। সিনহা দৌড়ে এসে ইমরানকে জড়িয়ে ধরে। সিনহা বাসার ভিতরে চলে যায়। ইমরান নিজের বাসায় এসে নিজের লোকগুলোকে মুক্ত করে দেয় এবং নিজেও এসব কাজ থেকে নিজেকে গুটিয়ে নিবে বলে সবাইকে জানিয়ে দেয়। সবাই মানা করলেও ইমরান শোনেনি। সে নিজের কথায় অটল থাকে। ভার্সিটিতে এত কিছু হয়ে গেল সিনহা, অথচ আমাদের এখন বলিস? মাথা ঠিক ছিল না, কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। নাবিল বলে উঠে, আমার মনে হয় আঙ্কেল ইমরানকে চিনে বা কাজকর্ম সম্পর্কেও আঙ্কেলের ধারণা আছে, যার কারণে এমনটি বলেছে। এখন এসব বাদ দাও, আমি সব ছেড়ে দিচ্ছি। সিনহার বাবা বলছে, তাহলে তিনি আমাকে মেনে নেবেন। আয়ুষ এসে ইমরানের কাঁধে হাত দেয়। সব কিছুই কি এত সহজে ছাড়া যাবে? ছাড়তে তো আমাকে হবেই। তারপর থেকে ইমরান সত্যি সত্যি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে আনে এবং সিনহার সাথে জমিয়ে প্রেম করা শুরু করে দেয়। সিনহা সব কিছু ভুলে যায়। সিনহা ইমরান নদীর কিনারায় ঘেঁষে হাতে হাত রেখে হাঁটছে। বাতাসে সিনহার অবাধ্য চুলগুলো উড়ছে। ইমরান সিনহাকে দাঁড় করিয়ে সিনহার চুলগুলো কানের পিছনে গুজে দেয়। সিনহা, দাঁড়াও, আমি আসছি। কোথায় যাও? ইমরান জবাব না দিয়ে চলে যায়। সিনহা দাঁড়িয়েই থাকে। কিছুক্ষণ পর ইমরান ফিরে আসে একটা গোলাপ ফুল নিয়ে। সিনহার সামনে হাঁটু গেড়ে বসে। আমি অন্য কিছু বলতে চাই না, ওই কয়েকটি শব্দই বলতে চাই তোমাকে। আমি তোমাকে ভালোবাসি সিনহা, অনেক অনেক ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে ভালোবাসি। ইমরানও হেসে সিনহাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। হঠাৎ করে গুলির শব্দে চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। সিনহা ইমরানের বুক থেকে উঠে সামনে তাকিয়ে দেখে কয়েকজন লোক তাদের দিকে বন্দুক তাক করে তাকিয়ে আছে, সাথে জিসানও আছে। সিনহা ইমরানের পিঠে ভেজা ভেজা কিছুর উপস্থিতি টের পায়। সিনহা হাত সামনে এনে দেখে রক্ত। সিনহার বুক কেঁপে ওঠে। ইমরান পিছনে তাকিয়ে দেখে ডার্ক লিডারের দল হেসে তার দিকে তাকিয়ে আছে। দুজন লোক ইমরানের কাছ থেকে সিনহাকে কেড়ে নিতে চাইলে ইমরান লাথি মেরে দেয়। এতে তাদের বস রেগে ইমরানের বুক বরাবর গুলি বসিয়ে দেয়। সিনহা চিৎকার দিয়ে ওঠে, না! সিনহাকে লোকগুলো ধরে রেখেছে। এবার জিসান হাতে একটা ছুরি নিয়ে এসে ইমরানের বুকে দুইবার বসিয়ে দেয়। অনেক মেরেছিস আমাকে, আজ তার চূড়ান্ত প্রতিশোধ নিলাম। সবাই চলে যায়। সিনহাকে ছেড়ে দিতেই সিনহা দৌড়ে এসে ইমরানকে বুকে টেনে নেয়। আমি সরি সিনহা, আমি তোমার সাথে থাকতে পারলাম না। ভালো থেকো। হসপিটালের বাইরে সিনহা পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আনিশা, নাবিলা দুজনেই সিনহাকে কিভাবে সান্ত্বনা দিবে তাদের ভাষা নেই।
কিছুক্ষণ আগে ডক্টর এসে জানিয়ে গেছে ইমরান আর বেঁচে নেই। খবরটা শুনে সিনহা কান্না না করে পাথর হয়ে জড় বস্তুর মতো দাঁড়িয়ে আছে। আনিশা নাবিলা সিনহার গালে থাপ্পড় দিয়ে বলছে, ইমরান বেঁচে নেই সিনহা, শুনছিস তুই? তোর ভালোবাসা বেঁচে নেই, তোর কান্নি করা উচিত সিনহা, কান্না কর। দুজনের জোড়াজড়িতে সিনহার হুঁশ ফিরে আসে। সে বান্ধবীদেরকে জড়িয়ে ধরে জোরে কেঁদে ওঠে। ইমরান, আমি কিভাবে বাঁচবো? আমি মরে যাব, পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। সিনহা জোরে জোরে কাঁদছে। সবাই ছুটে আসছে কি হয়েছে দেখার জন্য। এইভাবে কেউ কি কাঁদতে পারে? পরিশিষ্ট একজন মাফিয়ার শেষ পরিণতি হয়তো এরকমই হয়। সিনহা এখন একজন মানসিক রোগী। 4 দেয়ালের রুমের ভেতরেই বন্দি থাকে সে। এখন আর কাউকে সে সহ্য করতে পারে না। কেউ এলেই চিৎকার করে, চেঁচামেচি করে, বাড়ি মাথায় তুললেই ফেলে সে। সিনহার জীবন ফুরাচ্ছে এভাবেই। ভালোবাসা আসলেই খারাপ জিনিস যদি না শেষে হ্যাপি এন্ডিং হয়। ভালোবাসা আসলেই খারাপ জিনিস যদি না শেষে হ্যাপি এন্ডিং হয়। যাই হোক, কোনো ভালোবাসার গল্পেই যেন সিনহা ইমরানের গল্পের মতো পরিণতি না হয়।